Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। I hope that you are well done your duties properly. আমি মোহাম্মদ রুবেল হোসাইন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কবিতা অংশ। এই কবিতা অংশ খুবই গুরুত্বপূর্ণ। কেন? এটা এখন থেকে আবার নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, এই জন্য গুরুত্বপূর্ণ। এবং এইচএসসি 26 ব্যাচরাও পাবে এবং অ্যাডমিশন থেকে প্রতি বছর মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ আমরা আজকে আলোচনা করব। সবচেয়ে সহজ এবং হচ্ছে প্রাণবন্ত আলোচনা। এটা পড়লে আশা করছি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না, কারণ এটা সবচেয়ে, যে বোঝে তার কাছে সবচেয়ে মজার বিষয়, আর যে বোঝে না তার কাছে সবচেয়ে কঠিন লাগে এই বিভীষণের প্রতি মেঘনাদ। সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই একটু দ্রুত যুক্ত হবেন। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং যদি আপনি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে পারেন। তো আমি সবাইকে কাইন্ডলি অনুরোধ করছি দ্রুত যুক্ত হন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত জানান। সবাই একটু দ্রুত যুক্ত হন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ বলতে কি বোঝায়, আমরা এই বিভীষণের প্রতি মেঘনাদ থেকে কি কি রকমের প্রশ্ন আসে আমরা A to Z আলোচনা করে দিব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটাকে আমি রিকোয়েস্ট করছি আপনারা ধৈর্য ধারণ করে একটু আমার সাথেই যুক্ত থাকবেন, কেননা আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। ভাইয়া আপনি বিশ্বাস করেন, আমি যেভাবে আলোচনা করে দিয়েছি আপনারা যদি একটু দেখেন, আপনাদের এইখানে আমরা আলোচনা যেগুলো করে দিয়েছি প্রথম থেকেই পর্যায়ক্রমে আমরা নিয়ে এসেছি। এখান থেকে যদি একটু, যেমন দেখেন এই যে আমরা এখানে শব্দার্থ টিকাগুলো আলোচনা করে দিয়েছি, তারপরে আমরা এখানে আলোচনা করে দিয়েছি, মানে প্রত্যেকটাই একবারে লাইন বাই লাইন আলোচনা করে দিয়েছি। সো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আশা করছি যে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে দ্রুত একটু যুক্ত হও, দ্রুত যুক্ত হও এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। আজকের ক্লাস করে যেন কেউ বলতে না পারে যে ভাই আমি বুঝতে পারিনি। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও। বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম। দেখি আচ্ছা, সবাই একটু দ্রুত একটু যুক্ত হও। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলছে। তোমরা যদি মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করতে পারো, আমি আশা করছি যে তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমাদের আর বই পড়তে হবে না। আমি একেবারে তোমাদের ধরে ধরে সবকিছু শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাইকে একটু ধৈর্য ধারণ করে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শিখতে হবে। এবং আমি ক্লাস শেষে অর্থাৎ শেষ পর্যায়ের দিকে আমি কি করব, এমসিকিউ দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, তুমি কিভাবে উত্তর করবা বা তুমি উত্তরে পারবা কিনা, সেভাবে একেবারে আমি ধরে ধরে তোমাদের শিখিয়ে দিব। তো সেই জন্য একটু আজকে ধৈর্য ধারণ করে একটু থাকো। আর এবার একটু সবাইকে একটু বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু কি করবা, একটু মেনশন দিয়ে দাও এবং হচ্ছে শেয়ার করে দাও। আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দাও, আমি 30 সেকেন্ডের মধ্যে সবাইকে একটু জানিয়ে দিই তারপরে আমরা ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ। যারা যে গ্রুপে যুক্ত আছো সবগুলোকেই একটু জানিয়ে দাও যাতে সবাই দেখতে পারে, সবাই যেন দেখতে পারে, সবাই যেন ক্লাসটা করতে পারে।
আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সময় থাকার জন্য। এখন দেখো আমরা ক্লাসটা শুরু করছি। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো আমরা যেটা আলোচনা করি বিভীষণের প্রতি মেঘনাদ, এখান থেকে। আচ্ছা, অল ক্লিয়ার আছে ভাইয়া? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দেখো আমরা, আচ্ছা এই একটা কালার আছে। আচ্ছা, এই কালারটা তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কি কি লিখে দিয়েছি, এখানে কি তোমরা দেখতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো যে সবকিছু এখানে দেখতে পাচ্ছ কিনা, বা এখানে কোনো সমস্যা ফেস হচ্ছে কিনা। আমাকে এটা একটু জানাও যে বোর্ডেরটা দেখতে পাচ্ছ কিনা। বোর্ডের গুলো দেখতে পাচ্ছ? এই একটা স্লাইড আছে আর একটা স্লাইড আছে ব্ল্যাক স্লাইড। আচ্ছা, ক্লিয়ার আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো এই বিভীষণের প্রতি মেঘনাদ, এটা বোঝার জন্য তোমাদের একটু ধৈর্য ধারণ করে আজকের ক্লাসটা আমার সাথে যুক্ত থাকবে। আমি আশা করছি যে তোমাদের যেভাবে পড়াবে এভাবে এর আগে কোনোদিন তোমরা এইভাবে এই ক্লাসটা করোনি। আমি ধরে নিচ্ছি তোমরা এই ক্লাসটা আগে করোনি, অথবা করলেও তুমি ভুলে যাও, মনে করো আমি কোনো ক্লাস করিনি। দেখো এটা বিভীষণের প্রতি মেঘনাদ, এর লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার জন্ম হচ্ছে 1824, মৃত্যু 1833। আমি এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে জন্ম এবং মৃত্যু সাল। কি সাল ভাইয়া? এটা হচ্ছে জন্ম এবং এটা হচ্ছে মৃত্যু সাল। আচ্ছা, এখন তোমাদের আমি একটা প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব আজকের ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে বলো তো ভাইয়া, মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল মধুসূদন দত্তকে কোন শতকের কবি বলা হয়? বলো তো আমাকে দেখি, কোন শতকের কবি বলা হয়? সবাই একটু আমার সাথে যুক্ত হও, আমি সবাইকে রিকোয়েস্ট করছি আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো। কোন শতকের কবি বলা হয়? কবি বলা হয়, বলো তো দেখি ভাইয়া, মাইকেল মধুসূদন দত্তকে কোন শতকের কবি বলা হয়? সবাই একটু বলবে যে মাইকেল মধুসূদন দত্তকে কোন শতকের কবি বলা হয়? সবাই, আমি অপশন দিয়ে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্তকে কোন শতকের কবি বলা হয়? ক নম্বরে অপশন দিলাম 17 শতক, খ নম্বরে অপশন দিলাম 18 শতক, গ নম্বরে অপশন দিলাম 19 শতক, এবং গ নম্বরে অপশন দিলাম 20 শতক। অর্থাৎ 17 শতক, 18 শতক, 19 শতক, 20 শতক। আমি ভাইয়া বলছি আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে, সবাইকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। এতদিন তুমি যা যা পড়ছো, যত কঠিন কি মানে যত লেখক বলুক না কেন, যত ভাইয়ারা বলুক কেন, যত স্যাররা বলুক কেন যে এটা ভাইয়া অনেক কঠিন একটা কবিতা, আমি বলছি যে আমার সাথে থাকো, তোমার কাছে সবচেয়ে পানির মতন সহজ হবে। বিভীষণের প্রতি মেঘনাদ, এখন আমি তোমাদের যে প্রশ্ন দিয়ে শুরু করছি, আমাকে বলো সবাই যে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার লেখক মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তকে কোন শতকের কবি বলা হয়? তোমাদের কাছে আমি উত্তর আশা করছি। কেউ বলো দেখি, 17 না 18 নাকি 19 নাকি 20? কোন শতকের কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে? আচ্ছা, আর 26 ভাইয়া বলছে 19 শতকের কবি। আচ্ছা, তারপরে আমি সবার কাছে জানতে চাচ্ছি, বলো দেখি কোন শতকের কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে? তোমরা দ্রুত একটু কমেন্টে জানাও, আর শতক চেনো কিনা সেটাও আমাকে বলবো, আমি আশা করছি তোমাদের বলে দিব। আচ্ছা, তাহলে এই মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটা কবিতা, বলা হয় এই কবিতায় সাধু ভাষা ব্যবহার করা হয়েছে, এই ভাষায় সমাসবদ্ধ পদের বেশি প্রয়োগ করা হয়েছে, এই ভাষায় সবচেয়ে কঠিন শব্দগুলো ব্যবহার করা হয়েছে। সেই জন্য অনেক শিক্ষার্থী দেখা যায় অর্থটা না বোঝার কারণে আর কবিতার লাইনগুলো অনেক হওয়ার কারণে অনেক শিক্ষার্থী দেখা যায় যে স্কিপ করে যায়, যে একটা দুইটা প্রশ্ন আসলে ওরা আমি বাদ দিয়ে দিব। কিন্তু না ভাইয়া, পরীক্ষার হলে, পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে হোক আর যেখানেই হোক, 0.25 এর জন্য কেউ ল সাবজেক্ট পায়, 0.25 এর জন্য কেউ লয়ের চেয়ে নিচে সাবজেক্ট পায়, 0.25 এর জন্য কেউ চান্সই হারিয়ে ফেলে। সো কোনো প্রশ্নই আর বাদ দেওয়া যাবে না। যারা সেকেন্ড টাইম আছো তাদের তো অপশনই নেই। সো সেই জন্য আমি বলছি এই মাইকেল মধুসূদন দত্ত, এইটা একটু দেখো যে তোমরা দেখি কে কে উত্তর করছো।
তোমরা কে কে উত্তর করলা? আচ্ছা, বলছে 19 শতকের কবি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যে আমরা মাইকেল মধুসূদন দত্ত, দেখো আমরা তার বিষয়ে একটু তথ্য দিয়ে নেই। মাইকেল মধুসূদন দত্ত এর বিষয়ে একটু তথ্য। এ হচ্ছে 19 শতকের কবি। কোন শতকের ভাইয়া? 19 শতকের কবি। 19 শতকের কবি মাইকেল মধুসূদন দত্ত কত শতকের কবি ভাইয়া? 19 শতকের কবি। কেন? আচ্ছা, তাহলে তোমরা যারা 19 শতক দিয়েছো অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা বলো তো ভাইয়া, আমরা যদি বলি সুকান্ত ভট্টাচার্য, কি ভাইয়া? সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য। এই সুকান্ত ভট্টাচার্যর জন্ম 1926 এবং মৃত্যু 1947 সালের 13ই মে সম্ভবত। দেখো, সুকান্ত ভট্টাচার্য জন্ম 1926 এবং হচ্ছে মৃত্যু 1947। তাহলে বলো তো দেখি, সুকান্ত ভট্টাচার্যর এই আমাদের বিখ্যাত কবি বলা হয় কিশোর কবি। তোমাদের জাস্ট একটু তথ্য, প্রথমেই একটু তথ্য দিতে চাচ্ছি, তারপরে আমরা কি করবো ভাইয়া? তারপরে আমরা কবিতার লাইন বা লাইন একেবারে আমি তোমাদের গল্পের মাধ্যমে দরিয়ে শিখিয়ে দেব। আগে দেখি শতক থেকে প্রশ্ন আসলে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন শতকের কবি, মাইকেল মধুসূদন দত্ত কোন শতকের কবি, সুকান্ত ভট্টাচার্য কোন শতকের কবি, কাজী নজরুল ইসলাম কোন শতকের কবি, এই শতকটা বুঝতে পারো কিনা সেই জন্য আমি এখানে একটু ইনক্লুডেড করে দিলাম। দেখি বলো তো, সুকান্ত ভট্টাচার্য কোন শতকের কবি? সুকান্ত ভট্টাচার্য কোন শতকের কবি? যারা মাইকেল মধুসূদন দত্ত বলেছ 19 শতকের কবি, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমাদের উত্তর রাইট হয়েছে। কি হয়েছে ভাইয়া? তোমাদের উত্তর সঠিক হয়েছে। এখন বলো, সুকান্ত ভট্টাচার্যকে কোন শতকের কবি বলা হয়? এ কি 19 শতক নাকি 20 শতক নাকি 21 শতক? বলো তো দেখি ভাইয়া। সবাই সময় নিও না, কারণ তোমরা সময় নিলে কিন্তু আমাকে সময় দিতে হবে। মাথায় রাখবা, কি মাথায় রাখবা ভাইয়া? কবিদের ক্ষেত্রে, কি মাথায় রাখবা ভাইয়া? কবিদের ক্ষেত্রে শতক। আচ্ছা, শতক তো বুঝতে পারো তোমরা নাকি? শতক তো বুঝতে পারো। কবিদের ক্ষেত্রে মাথায় রাখবা যার মৃত্যু সালটা দেখবা। কি করবো ভাইয়া? কবিদের ক্ষেত্রে মৃত্যু সালটা দেখবা। মৃত্যু সাল, যে শতকের জন্ম সালটা দেখা যাবে না, কারণ ও তো জীবিত যতদিন ছিল সেই মৃত্যু সালটা দেখবা। সেই মৃত্যু সাল 19 শতক আমরা জানি যে 1801 থেকে 1900-র মধ্যে যেগুলো থাকে সেইগুলো হয় 19 শতক। 1900, এই 1900 থেকে যখনই পার হয়ে 1901-এ চলে যাবে তখন এটা আর 19 শতকের মধ্যে থাকবে না। 19 শতকের পরবর্তী যে সংখ্যা আছে 20 শতক, এই 20 শতক চলে যাবে। 20 শতক চলবে কত সাল পর্যন্ত? 2000 সাল পর্যন্ত চলবে 20 শতক। আবার 20 থেকে যখনই 20-এর 1 পার হয়ে যাবে তখন ওটা 21 শতকে চলে যাবে। তাই 1947, 19 পার হয়ে গেছে। তাই এই সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয় ভাইয়া? সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে 20 শতকের কবি বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু শর্টকাট টেকনিক যেটা তোমাদের জন্য আলোচনা করি, দেখি সাদা কালার লিখলে কেমন হয়, দেখা যাবে? তাহলে দেখো, এই মাইকেল, একটু তথ্য তোমাদের একটু তথ্য দিব একটু। মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল মধুসূদন দত্তর জন্ম কত সালে? 1824, মৃত্যু 1873। কত ভাইয়া? 1873 সাল, মৃত্যু 1873। তিনি এই মাইকেল মধুসূদন দত্তের জন্ম যদি তারিখটা একটু উল্লেখ করো, যে তারিখ জন্মের হচ্ছে তারিখ বলা হয় হচ্ছে 25 জানুয়ারি, 25 জানুয়ারি, মে তো কাজী নজরুল ইসলাম, 25 জানুয়ারি এবং 29 জুন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং মৃত্যু তারিখ। এটুকু একটু জাস্ট একটু জেনে নাও। মাইকেল মধুসূদন দত্ত 1824 আর মৃত্যু 1873, তারিখ হচ্ছে 25 জানুয়ারি, 29 জুন। এই মাইকেল মধুসূদন দত্তকে 19 শতকের কবি বলা হয়, কারণ 18 শতক পেরিয়েছে মানেই 19 শতকের কবি। কোন শতকের ভাইয়া? 19 শতকের কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। এই মাইকেল মধুসূদন দত্ত অনেক কিছুর জনক। কিসের জনক ভাইয়া? অনেক কিছুর জনক ছিলেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের জনক। কি জনক ভাইয়া? বাংলা সনেটের জনক। এইগুলো তথ্য একটু জেনে নাও।
বাংলা সনেটের জনক, বাংলা অমিত্রাক্ষর ছন্দের জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক কে ভাইয়া? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের জনক। কিসের জনক? বাংলা সনেটের জনক। আর মধুসূদন দত্ত হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের জনক। কিসের জনক ভাইয়া? আমি বলেছি এই তো 25শে জানুয়ারি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে লেখো 19 শতকের কবি, তিনি হচ্ছে জনক বাংলা সনেট। সনেট বলতে কি বোঝায়? সনেট বলতে চতুষ্পদ, মানে 14 লাইন বিশিষ্ট সংখ্যাগুলোকেই সনেট বলা হয়। 14 লাইন বিশিষ্ট সংখ্যাগুলোকে কি বলা হয়? সনেট বলা হয়। এই সনেট দুই পর্বে বিভক্ত, একটা অষ্টক অর্থাৎ 8 + 6 মাত্রার হয়, 8 + 6 মাত্রার হয়, অষ্টক এবং হচ্ছে ষষ্ঠক, দুইটা পর্বে বিভক্ত থাকে। আর বাংলার অমিত্রাক্ষর ছন্দ, অমিত্রাক্ষর ছন্দের জনক কে ভাইয়া? অমিত্রাক্ষর ছন্দের জনক মাইকেল মধুসূদন দত্ত। এই অমিত্রাক্ষর ছন্দকে বলা হয় আধুনিক ছন্দ। কি ছন্দ ভাইয়া? অমিত্রাক্ষর ছন্দকে বলা হয় আধুনিক ছন্দ। অমিত্রাক্ষর ছন্দকে কি বলা হয় ভাইয়া? আধুনিক ছন্দ। আধুনিক ছন্দের অপর নাম তদ্ভব ছন্দ। কি ছন্দ ভাইয়া? তদ্ভব ছন্দ। তদ্ভব ছন্দের অপর নাম কি ভাইয়া? প্রাকৃত ছন্দ বলা হয়। প্রাকৃত ছন্দ। প্রাকৃত ছন্দের অপর নাম ভাইয়া কি? প্রাকৃত ছন্দের অপর নাম হচ্ছে চলিত ছন্দ। চলিত ছন্দ। এইটুকু একটু কয়েকটা একটু তথ্য জেনে নিবা। বেশিরভাগ পরীক্ষায় আসে অমিত্রাক্ষর ছন্দের অপর নাম কি ভাইয়া? অপর নাম আমরা অমিত্রাক্ষর ছন্দের অপর নাম বললাম আধুনিক ছন্দ। যদি বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক ছন্দ বলা হয় কাকে? অমিত্রাক্ষর ছন্দকে। অমিত্রাক্ষর ছন্দ আরেক নামে পরিচিত তদ্ভব ছন্দ। এগুলো একটু জেনে নিও। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা আলোচনা করব এই কবি পরিচিতির এখান থেকে এত বড় বড় লেখা। এই এখানে যে লেখাটা দেখতে পাচ্ছ, দেখো তো ভাই, এই লেখাগুলো দেখতে পাচ্ছ? কবি পরিচিতি যেটা দেওয়া আছে, ইংরেজি সনেটের জনক পেট্রাক। ইংরেজি সনেট না ভাইয়া, ওটা হচ্ছে ইতালি সনেটের জনক। শুধু যদি সনেটের জনক বলা হয়। আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু নিয়ে আসলাম, এই তথ্যটা একটু লাগাও, লেখো এই সনেটের একটু তথ্যটা লাগাও। এতটুকু লেখা হয়েছে কিনা একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমরা প্রথমেই যদি কবিতার লাইনে চলে যাই তাহলে তো তোমাদের কাছে একটু বিরক্তকর হতে মনে হতে পারে, তাই না? যে একটু ধৈর্য ধারণ করতে হবে আজকের ক্লাসটা। সবাইকে আমি রিকোয়েস্ট করছি আজকের ক্লাসটা একটু ধৈর্য ধারণ করো। আমি আস্তে আস্তে, যদিও আচ্ছা বলো যে ভাইয়া এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? শুধু যদি বলা হয় সনেট, শুধু বলা হয় সনেটের জনক, এই সনেটের জনক শুধু যদি বলা হয় সনেটের জনক, তাহলে হবে ইতালির পেট্রাক। কি ভাইয়া? ইতালির পেট্রাক। ইতালির পেট্রাক। ইতালির পেট্রাককে সনেটের জনক ইতালির পেট্রাক। আচ্ছা, আর বাংলা যদি সনেট বলা হয়, এই বাংলা সনেটের জনক মাইকেল। কি ভাইয়া? মাইকেল। বাংলা সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন। কি ভাইয়া? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আর আরেকটা যে সনেট, ইংরেজি সাহিত্যের সবচেয়ে সনেট বেশি লিখেছেন, বেশি বলা হয় কাকে? উইলিয়াম শেক্সপিয়রকে। উইলিয়াম শেক্সপিয়র সনেট রচনা করেছেন ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 154টার মতো সনেটই রচনা করেছেন উইলিয়াম শেক্সপিয়র। আচ্ছা, এখন তোমাদের একটু এই কবি পরিচিতিটা, এটা তোমাদের পাঠ্য বইয়েই দেওয়া আছে, আমি বেশি আলোচনা করব না, জাস্ট একটু তথ্য দিয়ে দিব। এই কবি পরিচিতির বলা হয়, আচ্ছা তোমাদের আরেকটা প্রশ্ন ধরি তো, দেখি এখন পারো কিনা। আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, বলো তো বাংলা সাহিত্যের, বলো এই প্রশ্নটার উত্তরটা তো দেখি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে। 1 নাম্বার দিলাম, যখন যা পড়াচ্ছি সেটাই আগে দেই, মাইকেল। 2 নাম্বার দিলাম সুকান্ত। 3 নাম্বার দিলাম কাজী। আর 4 নাম্বার দিলাম বঙ্কিম। বলো তো ভাইয়া যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
এই কালারটা মনে হয় একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। আচ্ছা, এই কালারটা আমি চেঞ্জ করে অন্য কালারে লিখতে হবে, কারণ লাল কালার ধরতে পারে না। লেখো বাংলা সাহিত্যের, বলো তো দেখি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, কে? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? তোমাদের কি জানা আছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? তোমাদের কি জানা আছে প্রশ্নটা? বাংলা সাহিত্যের মাথায় রাখবো ভাইয়া, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কিন্তু ছিল মাইকেল। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ছিল ভাইয়া? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ছিল হচ্ছে মাইকেল। এই কথাটা একটু জানতে হবে। কেন? কারণ কাজী নজরুলের অনেক আগে, মানে জন্মেরও, কাজী নজরুল ইসলাম যখন জন্মই করেনি তার পূর্বেই তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কি করেছেন ভাইয়া? মারা গিয়েছেন। সো বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কে ভাইয়া? মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তিনি একটা হচ্ছে মহাকাব্য রচনা করেছেন। সে মহাকাব্য কি আমরা জানি, যে মেঘনাদ বধ কাব্য। আর তিনি হচ্ছে তার হচ্ছে বিখ্যাত একটা মহাকাব্য বাংলা সাহিত্যের। তিনি কিন্তু, আচ্ছা বলো তো তোমার, বাংলা সাহিত্যের এই যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ওর বিষয়ে যদি তোমাদের একটু তথ্য দেই। আচ্ছা, কবি পরিচিতিতে একটু যাচ্ছি, কবি পরিচিতিতে যে ওর বিষয়ে একটু তথ্য দেই। দেখো, এই মানে কবি পরিচিতি থেকে তোমাদের আমি বেশি তথ্য দেব না, কারণ বেশি তথ্য দিলে তোমরা বলবা যে ভাইয়া আমাদের এটার দরকার নাই, বলবা যে ভাই আমরা তো বাসায় পড়ে নিব, তাই না? হ্যাঁ, এটার আমিও বেশি তথ্য দিব না, কারণ কবি পরিচিতি থেকে বেশি তথ্য দিব না। এই মাইকেল মধুসূদন দত্তর জাস্ট জানবা, কে কি জানবা, কারণ অনেক কিছুই জানার আছে তার বিষয়ে। তোমরা একটু সাহিত্যের এই কবি পরিচিতিটা তোমরা একটু বাসায় পড়ে নেবা, তাইলেই হবে। যেটা আমি তোমাদের একটু তথ্য দেই এখান থেকে, এই যে মাইকেল শব্দটা, তিনি তোমাদের একটু যেটা তথ্যটা না দিলে হচ্ছে না, এই মাইকেল মধুসূদন দত্তের, মাইকেল মধুসূদন দত্ত বলা হয় 12 থেকে, অর্থাৎ 13 থেকে 14টা ভাষা জানতেন। 13 থেকে 14টা ভাষা জানতেন। কি জানতেন ভাইয়া? ভাষা জানতেন। 13 থেকে 14টা তিনি কি জানতেন? ভাষা জানতেন। 13 থেকে 14টা হচ্ছে ভাষা জানতেন। আর তিনি কিন্তু আগে বলা হয় হিন্দু ধর্মে ছিলেন, শুধু মধুসূদন দত্ত আগে নাম ছিল। কিন্তু তিনি 7ম শ্রেণীতে পড়ার পরে বলা হয় 1843 সালে তিনি খ্রিস্টান ধর্মে, মানে খ্রিস্ট কলেজে বলা হয়, ওখানে বলা হয়েছে এইভাবে যে 1843 সালে তিনি হচ্ছে যে খ্রিস্টান ধর্মে, অর্থাৎ খ্রিস্টান কলেজে ভর্তি হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ প্রত্যাখ্যান করে, তিনি খ্রিস্টান কলেজে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে সেখান থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করার ফলেই তিনি নামের পূর্বে, মধুসূদন দত্তের নামের পূর্বে মাইকেল শব্দটা যুক্ত করেন। এই তথ্যটা একটু জানতে হবে যে মাইকেল, এই মাইকেল শব্দটা যুক্ত করেন কত সালে? মাইকেল শব্দটা যুক্ত করেন 1843 সালে। মাইকেল শব্দটা যুক্ত করেন কত সালে ভাইয়া? 1843 সালে। যদি বলা হয় মাইকেল শব্দটা কত বছর বয়সে যুক্ত করেন, কত বছর বয়সে যুক্ত হয়, কত বছর বয়সে যুক্ত হয় বলো তো? কারণ তার হচ্ছে জন্ম 1824 সালে, আর এখানে হয়েছে কত? 1843 সাল। যদি 1844 সাল হতো তাহলে কত হতো ভাইয়া? 20 বছর হতো। কিন্তু এখানে হচ্ছে 19 বছর। মাথায় রাখতে হবে, 19 বছর বয়সে তিনি নামের পূর্বে মাইকেল শব্দটা যুক্ত করেন। এটুকু তথ্য একটু জানবা। এখন চলো আমরা এই শব্দ অর্থ জানার আগে তোমাদের, আমি এখানে শব্দ অর্থ দিয়ে দিয়েছি, এই জানার আগে তোমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ গল্পের তোমাদের আগে একটু মূল একটু ঘটনাটা একটু মানে এখান থেকে একটু শুরু করে দেই আর কি। একটু তথ্য এখানে আগে একটু জাস্ট একটু শোনো। আমাদের হচ্ছে মিথিয়া আপু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কি খবর? ভালো আছো? তুমি কোথায় এখন? রাজশাহীতে আসছো? আচ্ছা, এখান থেকে দেখো আমরা একটু এই গল্পের একটু প্রেক্ষাপটটা একটু জেনে নিব। জাস্ট একটু শোনো। এটা একটু শোনার পরে আমি নিজেই ওখানে তোমাদের লিখে দিয়ে তোমাদের আমি একেবারে হাতে কলমে দড়িয়ে দড়িয়ে শিখিয়ে দেব। জাস্ট এই বিভীষণের প্রতি মেঘনাদ গল্পের
আমরা এই বিভীষণপতি মেঘনাদ গল্পটা শোনার জন্য বা বোঝার জন্য আমাদের অতীতের কিছু ঘটনার সাথে আমাদের সাদৃশ্য হতে হবে বা অবগত হতে হবে। অতীতের আমাদের ঘটনাটা একটু শুনতে হবে। দেখো কি ঘটনাটা মাথায় রাখবা। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কথাগুলো বুঝতে প্রথমত আমাদের বর্তমান থেকে একটু অতীতে যেতে হবে। হিন্দু পুরাণ অনুযায়ী বলা হয় এই যে এই হিন্দু পুরাণ অনুযায়ী রাম এবং রাবণের যুদ্ধের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে হবে। কেন? কারণ এই বিভীষণের প্রতি মেঘনাদ গল্পটি 3 দিন 2 রাত্রির গল্প। লিখে ফেলো, এই বিভীষণের প্রতি মেঘনাদ গল্পটা কত দিনের? লেখো 3 দিন। 3 দিন 2 রাত্রির গল্প। 3 দিন 2 রাত্রির গল্প। 3 দিন 2 রাত্রির গল্প। পরীক্ষায় আসতে পারে, ছয়টা একটু লিখে ফেলো যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি 3 দিন 2 রাত্রির গল্প। আচ্ছা, এইটুকু একটু শিখে ফেলো। আর আমরা প্রথমে একটু শুরু করি যে একটু ধৈর্য ধারণ করে আমি প্রথমে গল্প করছি, এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো। নাম্বার 1, এই প্রারম্ভটা হয়েছে কিভাবে মাথায় রাখবা। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য নামক মহাকাব্যের এই যে বদ বা বধ নামক ষষ্ঠ থেকে মানে স্বর্গ থেকে নেওয়া হয়েছে, ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এই কবিতার মাতৃভূমির প্রতি রাবণের জ্যেষ্ঠ পুত্র মেঘনাদের অকৃত্রিম ভালোবাসা এবং রাবণের ছোট ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে সুগভীর ঘৃণা প্রকাশিত হয়েছে। এইটুকু একটু জাস্ট এইখান থেকে তাহলে প্রেক্ষাপটটা আমরা একটু শুনি, তারপরে আমি বলছি ভাইয়া একটু ধৈর্য ধারণ করতে হবে, খালি প্রেক্ষাপটটা একটু শোনো। আমি বলছি তো ব্যাখ্যা সহকারে ওটা দেখাই দিচ্ছি। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে এই ঘটনাচক্রে অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম। আচ্ছা, তোমাদের এই ঘটনা চক্রটার আগে এখানে একটা ঘটনাটা আছে। এই ঘটনাটার আগে আমি একটু তোমাদের যদি মনে হয় এটা যদি বলা ভালো হতো নাকি তোমাদের বুঝতে আরো সবচেয়ে সুবিধা হতো কিনা, এই জন্য তোমাদের একটু ঘটনাটা আগে একটু বলি। এইদিকে একটু, আচ্ছা এখানে আমরা একটু পরে আসি। এই ঘটনাটার আগে একটু পরে আসি, আমি তোমাদের আগে একটু লিখে দেই, তাহলে তোমাদের কাছে একটু মনে হয় যে সুবিধা হবে। একটু আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, এটা একটু শোনো। দেখো এখানে একটু ঘটনাটা একটু শোনো। আচ্ছা, 2টা চরিত্র লিখবো আমি এখানে। কয়টা চরিত্র ভাইয়া? 2টা চরিত্র লিখবো। এখানে একটু শোনো, 2টা চরিত্র ভাইয়া এখানে একটু লেখো। আমি একটু লিখি, এই পাশে লিখলাম নিকষা সতী। এই পাশে একটু চরিত্রগুলো একটু লেখো, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই নিকষা সতীর 3টা সন্তান ছিল। কয়টা সন্তান? মানে 3টা হচ্ছে পুত্র সন্তান, আর একটা মানে ওই মেয়ে ছিল। মেয়ের ঘটনা তো আমাদের অতটুকু দরকার নাই, আমরা প্রেক্ষাপটটা পড়লেই ওখানে পেয়ে যাব। এই নিকষা সতীর 3টা সন্তান ছিল। বড় ছেলের নাম ছিল, বড় ছেলে ছিল হচ্ছে রাবণ। বড় ছেলে কে ছিল? বড় ছেলে ছিল হচ্ছে রাবণ। বড় ছেলে কে ছিল? বড় ছেলে ছিল হচ্ছে রাবণ। বড় ছেলে রাবণ। মেজ ছেলে ছিল হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ। মেজ ছেলে ছিল হচ্ছে কুম্ভকর্ণ। মেজ বলতে এখানে মধ্যম সহোদর, মধ্যম সহোদর, সহোদর, মধ্যম সহোদর, মধ্যম সহোদর। আর ছোট ছেলে ছিল হচ্ছে বিভীষণ। কি ছিল ভাইয়া? বিভীষণ। দেখো নিকষা সতীর 3 সন্তান। নিকষা সতীর পুত্র ছিল হচ্ছে 3টা। নিকষা সতীর পুত্র কয়টা ছিল ভাইয়া? নিকষা সতীর পুত্র ছিল হচ্ছে 3টা। একটু ঘটনাটা শোনো, তোমার ফিনিশ হয়ে যাবে। লাইনটাই যদি কবিতার যদি প্রথম লাইনে যদি না বুঝতে পারো, বিভীষণের প্রতি মেঘনাদ বলতে কি বোঝায়, এটাই যদি না বুঝো তাহলে কিন্তু কবিতা বুঝবা না। সেই জন্য জাস্ট 2 মিনিট একটু এই দিকে লক্ষ্য করো। চরিত্র লিখতেছি। নিকষা সতীর কয় সন্তান? 3 সন্তান। একটা হচ্ছে বড় ছেলে রাবণ, মেজ ছেলে বা মধ্যম সহোদর কুম্ভকর্ণ, এবং বিভীষণ হচ্ছে 3য় নাম্বার সন্তান। এই রাবণের 2টা ছেলে, একটা বড় ছেলে হচ্ছে বীরবাহু। বড় ছেলের নাম কি? বীরবাহু। বড় ছেলের নাম বীরবাহু। আর মেজ ছেলে নাম ছিল মেঘনাদ। কি ছিল ভাইয়া? মানে মেজ বলতে ছোট ছেলে। ছোট ছেলে ছিল হচ্ছে মেঘনাদ। আচ্ছা, মেঘনাদ। এখন দেখো
নিকষা সতীর 3 সন্তান, একটা রাবণ, একটা কুম্ভকর্ণ, আর একটা কি ভাইয়া, একটা হচ্ছে বিভীষণ। আর রাবণের আবার 2টা ছেলে ছিল, একটা বীরবাহু বড় ছেলে, একটা ছোট ছেলের নাম হচ্ছে মেঘনাদ। এখন তাহলে বলো তো, যদি বলা হয় এই মেঘনাদের পিতার নাম কি ভাইয়া, মেঘনাদের পিতার নাম রাবণ, বীরবাহুর পিতার নাম কি ভাইয়া, বীরবাহুর পিতার নাম রাবণ। মেঘনাদের বিভীষণ কি হয় ভাইয়া, মেঘনাদ এবং বিভীষণের সম্পর্ক কি বলো, চাচা ভাতিজা কিনা ভাইয়া, চাচা ভাতিজা কিনা বলো তো দেখি, ভাতিজা বলো তো ভাইয়া। মেঘনাদ এবং বিভীষণের এদের দুইজনের সম্পর্কটা কি? আলহামদুলিল্লাহ ভাইয়া, পরশুদিন ইনশাল্লাহ আসবো রাজশাহী। ওকে, আসো ইনশাল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো তো ভাইয়া, বিভীষণ এবং মেঘনাদের সম্পর্কটা কি? চাচা ভাতিজা। আচ্ছা, চাচা এবং ভাতিজা হচ্ছে মেঘনাদ এবং হচ্ছে বিভীষণ। আর এই পাশে আরেকটা ঘটনা আমরা লিখব, রাজা দশরথ। কি লিখবো এই পাশে? এই পাশে লিখবো হচ্ছে, এই পাশে লিখবো হচ্ছে রাজা দশরথ। এখানে লেখো, একটু ছোট করে দেই, এখানে লেখা হচ্ছে রাজা দশরথ। রাজা দশরথ, রাজা দশরথের 3টা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী ছিল? 3টা স্ত্রী ছিল। রাজা দশরথের 3টা স্ত্রী ছিল। স্ত্রী একটা বলা হয় কৌশল্য, একটা কৌশল্য, একটা কৈকেয়ী, একটা কৈকেয়ী, আর একটা হচ্ছে সুমিত্রা। তোমাদের নামগুলো একটু মনে রাখতে একটু কঠিন হতে পারে যদি প্রথম শোনো, একটু ঘটনাটা একটু শোনো। হ্যাঁ, চাচা ভাতিজা, গুড। আচ্ছা, তাহলে রাজা দশরথের 3 স্ত্রী, একটা কৌশল্য, একটা কৈকেয়ী, আর একটা কি ভাইয়া, একটা হচ্ছে সুমিত্রা। এই কৌশল্যর যে সন্তান, কৌশল্যের একটা সন্তান ছিল, এই সন্তান হচ্ছে রাম। কি ভাইয়া? রাম। আচ্ছা, আর এই কৈকেয়ীর একটা সন্তান ছিল। এই কৈকেয়ীর সন্তানটা ওইভাবে ধরো যে তোমাদের পাঠ্য বই অতটুকু গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা একটু লিখে দিচ্ছি বরদটা একটু লিখে দিচ্ছি, বরদ। দেখো, এই বরদটা লিখছি এই কারণে সাধারণ জ্ঞান হয়ে যাবে। আর সুমিত্রার 2টা সন্তান ছিল, কিন্তু 2টা সন্তান আমাদের দরকার নাই, এখন জাস্ট একটু লিখলেই হবে, লক্ষণ। দেখো, লক্ষণ ভাইয়া, চরিত্রগুলো বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি চরিত্র, এই কয়েকটা চরিত্র যদি বুঝতে পারো, তোমার পড়া হয়ে গেছে। দেখো কিভাবে হয়ে গেছে। আমরা এই পাশে একটা চরিত্র লিখছি, নিকষা সতী। এই নিকষা সতীর 3 পুত্র, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। রাবণের 2টা ছেলে, বীরবাহু এবং হচ্ছে মেঘনাদ। আর এই পাশে রাজা দশরথের 3টা স্ত্রী, একটা কৌশল্য, একটা কৈকেয়ী, একটা সুমিত্রা। কৌশল্যর ছেলে রাম, কৈকেয়ীর ছেলে হচ্ছে ভরত, সুমিত্রার ছেলে লক্ষণ। তাহলে বলো তো, রাম, ভরত এবং লক্ষণ এরা 3 ভাই কিনা? এরা 3 সৎ ভাই। কি ভাই ভাইয়া? এরা 3 হচ্ছে সৎ ভাই। এই রামের একটা স্ত্রী ছিল। কি ছিল ভাইয়া? স্ত্রী ছিল। এই স্ত্রীর নাম হচ্ছে সীতা। কি ভাইয়া? স্ত্রীর নাম হচ্ছে সীতা। তাহলে দেখো, এই তথ্যটা একটু শোনো। কি বললাম? যে রামের স্ত্রী ছিল হচ্ছে সীতা। তাহলে এই সীতা খুবই সুন্দর ছিল। কি ছিল ভাইয়া? খুবই সুন্দরী ছিল। এই খুবই সুন্দরী থাকার কারণে অনেকটা ঘটনা আছে, প্রেক্ষাপটটা তোমাদের একটু বলালেই এখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রাম, ভরত এবং হচ্ছে লক্ষণ এরা 3 চাচাতো ভাই, মানে এরা 3 হচ্ছে কি সৎ ভাই, মানে এক একজনের এক এক সন্তান। তাহলে এই যে আমরা জানি রাজা দশরথের পুত্র ভরতের নাম অনুসারেই কিন্তু ভারতের নামকরণ করা হয়েছে। মনে আছে কি? রাজা দশরথের পুত্র ভরতের নাম অনুসারেই ভারতের নামকরণ করা হয়েছে। আচ্ছা, এই যে রাম আর এই পাশে যে রাবণ, এই রাবণ, এই যে রামের স্ত্রী, এই সীতাকে অপহরণ করার কারণেই রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ বাজে, এই যুদ্ধটাই ইতিহাসে বিভীষণের প্রতি মেঘনাদ নামে পরিচিত। কি বললাম? যুদ্ধটা বাজে কিভাবে? যুদ্ধটা বাজে নিকষা সতীর বড় ছেলে রাবণ। এই রাবণ আর এই রামের স্ত্রী সীতাকে, নিকষা সতীর ছেলে রাবণ আর
মানে রামের স্ত্রী সীতাকে, রাবণ সীতাকে অপহরণ করার কারণে তার ছোট ছেলে মেঘনাদ এই তথ্যকে মানে এইগুলোকে ধরো সহজ কথা ভাবে বললি, যখন রাবণ সীতাকে অপহরণ করে তখন দুইটা পক্ষ হয়ে যায়, এই পক্ষগুলোই তুলে ধরছে বিভীষণের প্রতি মেঘনাদ। এখন তাহলে তোমাদের এই একটু বুঝতে সুবিধা হবে। এখন আমাকে এই লাইনটা বলো, দেখো তো বুঝতে পারো কিনা। বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, দেখো তো তাহলে বিভীষণ মানে কি চাচা, আচ্ছা চাচা হয়, প্রতি মেঘনাদ মানে হচ্ছে কি ভাতিজা। তাহলে বলো তো চাচার প্রতি ভাতিজা হচ্ছে কিনা, চাচার প্রতি ভাতিজা কি ভাইয়া, চাচার প্রতি ভাতিজা। এইখানে রাবণ সীতাকে অপহরণ করার কারণে যখন রাবণের মানে প্রধান সেনাপতি হয় রাবণের হচ্ছে ছেলে মেঘনাদ। মেঘনাদ বাবার এই কুকর্মগুলোকে ঠেকাতে গিয়ে তিনি হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, আর বিভীষণ বলে যে না আমি অন্যায়ের পক্ষ নেব না, যেখানে সত্য আছে বা যেখানে সৎ ঘটনা আছে সেই পক্ষ আমি নেব। এই দুইজনের মধ্যেই এই যে রাবণ এবং রামের মধ্যে যে ঘটনাটা হয়, ইতিহাসে যেটা যুদ্ধটা হয় রাম রাবণের যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমেই যে চাচার প্রতি ভাতিজার যে কথোপকথন গুলো হয়েছে, এটাইকেই বলা হয় বিভীষণের প্রতি মেঘনাদ। এটাকেই কি বলা হয় ভাইয়া, বিভীষণের প্রতি মেঘনাদ। এখন বলো এখান থেকে এই সারমর্ম, এর ফলে বলো তো ভাইয়া এই সারমর্মটা বুঝতে পেরেছো কিনা, মানে এক কথায় বুঝতে পেরেছো কিনা। এখন দেখো আমরা ওই গল্পটা একটু বলবো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, না এখনো কঠিন মনে হচ্ছে? যদি না বোঝো আমি আরেকবার বুঝাই দেব, তারপরে আমরা এখন প্রেক্ষাপটটা দেখবো যে প্রেক্ষাপটটা শুরু হয়েছিল কিভাবে। একেবারে আমি সহজ কথায় লিখে দিয়েছি, আমাকে একটু বলো যে ভাইয়া বুঝতে পেরেছো কিনা। সবকিছুর মূলে নারী, ইতিহাসে যত বড় বড় যুদ্ধ হয়েছে সবকিছুর নারীর জন্যই হয়েছে। হ্যাঁ, সবকিছু নারীর জন্যই হয়েছে। এখন বলো যে এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। আমি কি এখন প্রেক্ষাপটে চলে যাব, মূল যেখান থেকে শুরু হয়েছে সেখানে যাব? বলো সেখানে যাব কিনা, আমাকে দ্রুত একটু জানাও। জি ভাইয়া বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এখন আমরা চলে যাব টিকাগুলোতে, আমরা একটু পরে যাই। এখন আমরা আসব প্রেক্ষাপটটা একটু দেখো, তাহলেই বুঝতে পারবা। প্রেক্ষাপটটা একটু দেখো, প্রেক্ষাপট হচ্ছে ঘটনাচক্রে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামকে স্ত্রী সহ পঞ্চবটী বনে বনবাসে যেতে হয়। মানে কোনো এক ঘটনাচক্রে অযোধ্যার রাজা ছিল হচ্ছে রাজা দশরথ, এই অযোধ্যার রাজা দশরথের পুত্র রামকে স্ত্রী সীতা সহ পঞ্চবটী বনে বনবাসে পাঠানো হয়। আগে দেখবা আমরা জানি নেপোলিয়ন কি কোথায় গেছে, নেপোলিয়ন, তারপরে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা নির্বাসনে পাঠানো হয়েছে না, আর ওই যে আমরা যেমন গল্পেতে বলি বনবাসে পাঠাইছে, এইরকম আর কি ঘটনা এখানে যেমন আছে যে অযোধ্যার রাজা ছিল রাজা দশরথ, তার কোনো ঘটনাক্রমে রামকে স্ত্রী সহ পঞ্চবটী বনে বসবাসে যেতে হয়। রামের সঙ্গে যায় তার ছোট ভাই লক্ষণ, মানে রামের সাথে কে যায়, তার ছোট ভাই কি যায়, ছোট ভাই যায় লক্ষণ, মানে ওই যে মানে বলা হয় কি সৎ ভাই। পঞ্চবটী বনে রাম লক্ষণ সীতা সুখেই ছিল। কি ছিল ভাইয়া, এই দেখো পঞ্চবটী বনে রাম লক্ষণ সীতা সুখেই ছিল। একদিন এই বনে বেড়াতে আসে লঙ্কার রাজা রাবণের বোন, এই যে শূর্পণখা, এখানে বলা হয় শূর্পণখা। লক্ষণকে ভালো লেগে যায় এই শূর্পণখার, আর অমনি সে লক্ষণকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। লক্ষণ মানুষ আর এই শূর্পণখা রাক্ষসী ছিল, অর্থাৎ লক্ষণটা ছিল মানুষ আর রাবণ পরিবার নিকষে সতীরা ছিল হচ্ছে রাক্ষস পরিবার। মানুষ আর রাক্ষসীর মাঝে তো সম্পর্ক হতে পারে না, তাই লক্ষণ রাক্ষসী এই যে শূর্পণখার কি বলছিল, এই শূর্পণখার মানে ভালোবাসার মর্যাদা তো দেয়নি, বরং এই শূর্পণখার নাক কেটে দেয়। কি করে, নাক কেটে দেয়। যে ভালোবাসা মানে প্রস্তাব প্রেমে দিয়েছিল আই লাভ ইউ, মানে এইরকম মোহাম্মদ রুবেল হোসাইন ফ্রম থাইল্যান্ড বা বাংলাদেশ,
এরকম যে ভালোবাসার মর্যাদা দেয়নি, বরং কি করেছিল, ওই রাবণের বোনকে নাক কেটে দিয়েছিল। ক্রুদ্ধ ও অপমানিত এই যে শূর্পণখা লঙ্কায় ফিরে যায়, ফিরে গিয়ে তার ভাই রাবণের কাছে নালিশ জানায়। রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য পঞ্চবটী বনে এসে ছলনার আশ্রয়ে সীতাকে কি করে, অপহরণ করে এবং বল প্রয়োগ করে লঙ্কায় নিয়ে যায়। কি করে ভাইয়া, লঙ্কায় নিয়ে যায়। দেখো ঘটনাটা একটু শোনো। হ্যাঁ এখন সহজ মনে হচ্ছে ভাইয়া, এখন সহজ মানে আমি বলছি যে একবারে সহজ ভাষায় তোমরা এখন এমনি অনায়াসই করতে পারবা। আমি কি আরেকবার বলবো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যারা মেঘনাদরা অর্থাৎ নিকষা সতীরা, তারা কি ছিল, তারা রাক্ষস পরিবার ছিল। আর এই পাশে মানে অযোধ্যার রাজা দশরথের, এরা দশরথ হচ্ছে মানুষ পরিবার ছিল। মানে কোনো এক ঘটনা চক্রে, এখানে হচ্ছে 3 দিন 2 রাত্রির ঘটনা, তো কোনো এক ঘটনা চক্রে রাম এবং হচ্ছে সীতা, মানে রাম সীতা সহ তাদেরকে বনবাসে পাঠানো হয়। আর আগেকার যুগে প্রাচীন কালের গুলোতে মানুষ দেখে হচ্ছে বনবাসে পাঠানো হতো। যেমন ওই যে আছে না, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায়, এই যে তাদেরকে বনবাসে পাঠানো হয় না, অনেকগুলোতে এই বনবাসে পাঠানো হয়। মানে ঠিক তাদেরকেও বনবাসে পাঠানো হয়। এই বনবাসে পাঠানোর ফলে রামের সঙ্গে যায় তার ছোট ভাই লক্ষণও ছিল। মানে তারা 3 জন ছিল, তাদের পরিবার খুবই সুখেতেই ছিল। মাঝখানে লঙ্কার ওই যে লঙ্কা মানে মেঘনাদদের, রাবণদের, লঙ্কার ও মেঘনাদ রাবণের বোন শূর্পণখা বলা হয়। এই শূর্পণখা একদিন ঘুরতে আসে বনে। ঘুরতে এসে কি হয় ভাইয়া, এই যে লক্ষণকে ভালো লেগে যায়। কাকে ভালো লেগে যায়? লক্ষণকে ভালো লেগে যায় এই যে শূর্পণখার। আর অমনি সে লক্ষণকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। এই প্রেমের প্রস্তাব দেওয়ার কারণেই কি হয়, লক্ষণ ছিল মানুষ আর ওরা ছিল রাক্ষসী। সেই জন্য এই প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এই শূর্পণখাকে নাক কেটে দেয়। এই অপমান সহ্য করার জন্য, মানে এই অপমান নিয়ে যখন ভাইয়ের কাছে একটা বোন নালিশ করে, তখন ভাই বুঝতে চাও না এটা ব্যবসা বাজে যায়া, এমনিতে আর ওরা হচ্ছে উচ্চ ফ্যামিলিতে, রাক্ষস বুঝতেছ না এটি উচ্চ ফ্যামিলি, তখন গিয়ে প্রথমে আগে হচ্ছে নিজের আয়ত্ত করে নেয়, নিয়ে মানে সীতাকে আয়ত্ত করে নিয়ে অপহরণ করার পরে এবং হচ্ছে বল প্রয়োগ করে লঙ্কায় নিয়ে যায়। মানে নিজের বল প্রয়োগ করে কি করে ভাইয়া, লঙ্কায় নিয়ে যায়। এই লঙ্কায় নিয়ে যাওয়ার ফলেই সীতাকে উদ্ধারের জন্য রাম লক্ষণ লঙ্কা আক্রমণ করে। কি করে? রাম লক্ষণ লঙ্কা আক্রমণ করে। যুদ্ধে রাবণের ভাই কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহু মারা যায়। এই অন্যায় যুদ্ধে কি হয় ভাইয়া, এই অন্যায় যুদ্ধে রাবণের ভাই কুম্ভকর্ণ ও পুত্র অর্থাৎ রাবণের পুত্র, প্রথম পুত্র বীরবাহু মারা যায়। তারপর রাবণ পরবর্তী যুদ্ধের সেনাপতি হিসেবে পুত্র মেঘনাদকে দায়িত্ব দেন। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধ যাত্রা রাখে নিকম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতার অগ্নিদেবের পূজা সম্পূর্ণ করতে যায়। কারণ পূজা সম্পূর্ণ করতে পারলেই মেঘনাদ রাম লক্ষণকে পরাজিত করতে পারবে। ইতিহাসে বা ভারতে দেখবা যারা হিন্দু ধর্মের আছে, আমরা মুসলিম ধর্মের, আমরা কোনো কিছু করলে আল্লাহর কাছে চাই, আর ওদের হিন্দু ধর্মে কি ওরা হচ্ছে কোনো কিছু যুদ্ধে জয়লাভ নিশ্চিত করতে তারা কোনো দেবতার কাছে প্রার্থনা করে, এরকম করে। ঠিক তেমনি ভাবেও এই মেঘনাদও কি করেছিল, এই যুদ্ধে জয়লাভ করার জন্য কি করেছিল, মেঘনাদও লঙ্কাপুরীতে মানে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করতে গিয়েছিল যে যাতে আমি তাদেরকে রাম এবং লক্ষণকে নিশ্চিতভাবে পরাজিত করতে পারি। এখন এই যেই করতে পারি, এইখান থেকেই বিভীষণের প্রতি মেঘনাদ, চাচার প্রতি ভাতিজার যে কথোপকথন গুলো হয়েছে, এটাকেই বলা হয় বিভীষণের প্রতি মেঘনাদ। বিষয়টা এতটুকু কি ক্লিয়ার হলো? এখন কি আমরা মূল ঘটনাতে চলে আসব? মূল ঘটনাতে কি আসব বলো? আমরা কি মূল ঘটনায় আসব? এইরকম করে এই যে এদিকে রাবণের ভাই বিভীষণ রাম লক্ষণের সাথে হাত মেলায়। কি বলা হয়, ওই যে বিভীষণ রাবণের ভাই বিভীষণের সাথে রাম লক্ষণের সাথে হাত মেলায়। বিভীষণের ব্যক্তিগত ধারণা এই যে তার ভাই রাবণ নারী অপহরণকারী ও মহাপাপী। কি তার ভাই কি মনে করেছিল? রাবণ নারী অপহরণকারী ও মহাপাপী, তার পাপেই লঙ্কা নগরী ধ্বংস হয়ে যাচ্ছে। তার চোখে রাম লক্ষণ ধর্মপরায়ণ ও ন্যায়নিষ্ঠ,
তাই সে তার ভাইয়ের দল ত্যাগ করেছে, দল ত্যাগ করে অন্য জায়গায় চলে যায়। কিন্তু এটি যে বিশ্বাসঘাতকতা, কারণ পরের সাথে নিজের ভাই কোনো কিছু করলে সেটা নিজের ভাইয়ের পক্ষই নিতে হয়, এটাকেই বলা হয় হচ্ছে বিশ্বাসঘাতকতা। তুমি সুখের সময় থাকো, দুঃখের সময় নেই, এটাকেই বিশ্বাসঘাতকতা। এটাকেই ইতিহাসে বলা হয় গড়ের শত্রু বিভীষণ। এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় গড়ের শত্রু বিভীষণ। এই জন্যই বাংলা প্রবাদে বলা হয়ে থাকে গড়ের শত্রু বিভীষণ। সে লক্ষণকে নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে আসে মায়াদেবীর বিশেষ মন্ত্র দ্বারা। তিনি কি করেন? সে লক্ষণকে নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে আসে মায়াদেবীর বিশেষ মন্ত্র দ্বারা। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। তখন নিরস্ত, কারণ যে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করেছিল তাদের কাছে তখন তো আর অস্ত্র নাই, সেজন্য তিনি তখন নিরস্ত বিস্মিত মেঘনাদ ও বিভীষণের মধ্যে যে কাল্পনিক কথোপকথন হয় তার আলোকেই বিভীষণের প্রতি মেঘনাদ গল্পের কি হয়েছে? মেঘনাদ গল্পের সূচনা হয়েছে। মেঘনাদ গল্পের কি হয়েছে ভাইয়া? সূচনা হয়েছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এখন আমরা মেঘনাদ গল্পের কি করব? এই মেঘনাদ গল্পের কবিতাটির তাত্ত্বিক বিশ্লেষণ করব। অল্প অল্প লাইন ধরে আমরা বিশ্লেষণ করব। সবাই যারা যুক্ত আছেন সবাইকে আমাকে একটু জানান যে এত সময় যে আমরা বললাম এইটুকু থেকে বুঝতে পেরেছেন কিনা, কোনো রকমের প্রশ্ন আছে কিনা, দ্রুত জানান। দ্রুত সবাই একটু জানান যে কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আমাকে একটু দ্রুত জানিয়ে ফেলেন। বুঝতে অসুবিধা হলো কিনা, বুঝতে কোনো অসুবিধা হলো কিনা, বুঝতে অসুবিধা হয়েছে কিনা? বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আমি বলছি যে এখন আমরা ধরে ধরে লাইন বাই লাইন পড়ে শোনাবো, সুন্দর করে বলেন। সবাই একটু দ্রুত একটু বলো তো দেখি, বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, দ্রুত একটু জানাও। এখন তাহলে আমরা কবিতার একটু সুন্দর করে সহজ সরল ভাষায় তাত্ত্বিক বিশ্লেষণ করে দেখি। আচ্ছা দেখো, এখন ওই যে দুইজনের মধ্যে যে বিভীষণ এবং মেঘনাদের মধ্যে যে কথোপকথনগুলো হয় এটাই বলা হয় বিভীষণের প্রতি মেঘনাদ। দেখো বলল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। বিষাদে মানে দুঃখ বরাকান্ত মন নিয়ে, মানে এখানে অরিন্দম মানে অরিকে যে দমন করেছে, এখানে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝাইছে। অরিন্দম বলতে কি বোঝায়? অরিকে যে দমন করেছে, অরিকে যে দমন করেছে তাকে বলা হয় অরিন্দম। অরিন্দম বলতে কাকে বোঝাইছে? মেঘনাদকে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে মানে এখন দুঃখ বরাকান্ত মন নিয়ে মেঘনাদ বলল জানিনু কেমনে আসি লক্ষণ, লক্ষণ পশিল মানে রক্ষপুরে, হায় তাত উচিত কি তব এ কাজ নিকষা সতী তোমার জননী। আমরা ব্যাখ্যাটা দিয়েছি, লক্ষণকে নিকুম্বিলা যজ্ঞাগারে উপস্থিত হতে দেখে মেঘনাদ, কারণ মেঘনাদ সেই সময় কি করেছিল ভাইয়া? মেঘনাদ সেই সময় মোনাজাতের ভঙ্গিতে, দেখো এই যে এরকম ধরো মোনাজাতের ভঙ্গিতে কি করেছিল? মোনাজাতের ভঙ্গিতে তিনি হাত পেতেছিল। মোনাজাতের সময় তো আর অস্ত্র টস্ত্র ছিল না, তখন মোনাজাত শেষ করে বা সরি মোনাজাত বলতে তাদের তো মানে দেবতার কাছে প্রার্থনা করছিল, ওই প্রার্থনা অবস্থায় তো অস্ত্র টস্ত্র নাই। প্রার্থনা শেষ করে যখনই দরজার সামনে যায়, সামনে যে বিভীষণের সাথে দেখে, লক্ষণকে দেখতে পায়, তখনই খুবই দুঃখ বরাকান্ত মন নিয়ে মেঘনাদ বলেছিল এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণ মানে এতক্ষণে মেঘনাদ কহিল বিষাদে, দুঃখ বরাকান্ত মন নিয়ে, জানিনু কেমনে আসে লক্ষণ পশিল লক্ষপুরে। জানি না কেমনে মানে কিভাবে আসে লক্ষণ, মানে পশিল মানে হচ্ছে প্রবেশ করলো, প্রবেশ করলো মানে প্রবেশ করলো রক্ষপুরে মানে এই রক্ষপুরে। হায় তাত, এখানে তাত শব্দের অর্থ পিতৃব্য। উচিত কি তব এ কাজ, এ কাজ কি করা তোমার ঠিক হয়েছে?
নিকষা সতী, ওই যে আমরা বলছি নিকষা সতী তোমার জননী, নিকষা সতী তোমার মা। আমরা বললাম যে মানে লক্ষণকে নিকম্বিলা যজ্ঞাগারে উপস্থিত হতে দেখে মেঘনাদ বিস্মিত ও মর্মাহত। তার চাচার এহেন কাজ করা উচিত হয়েছে কি? নিকষা সতী যার মা, তার পক্ষে এ কাজ করা অনুচিত, কারণ যার মা হচ্ছে একজন নিকষা সতী, তার এ কাজ করা উচিত হয়নি। পরবর্তীতে লাইনে আসি, সহোদর রক্ষশ্রেষ্ঠ শুলি সম্বরী। নিকষা সতী তোমার কি ভাইয়া? নিকষা সতী তোমার জননী, মানে নিকষা সতী তোমার মা, এবং সহোদর হচ্ছে রক্ষশ্রেষ্ঠ। এই রক্ষশ্রেষ্ঠ বলতে কাকে বোঝানো হয়েছে? এই রক্ষশ্রেষ্ঠ বলতে বোঝানো হয়েছে রক্ষসপুরীর যেটি শ্রেষ্ঠ, এটা হচ্ছে রাবণকে বোঝানো হয়েছে। সহোদর মানে হচ্ছে, সহোদর মানে হচ্ছে ভাই, ভাই রক্ষশ্রেষ্ঠ বা রাবণ শুলিশম্ভনীপ মানে ত্রিশূলের দেবতা। শুলিশম্ভনীপ মানে কুম্ভকর্ণ, এখানে ওদের হচ্ছে ত্রিশূলের, এই ত্রিশূলের দেবতা বলা হয়, ত্রিশূলের দেবতা বলা হয় এই শুলিশম্ভনীপকে। সহোদর রক্ষশ্রেষ্ঠ রাবণ, শুলিশম্ভনীপ কুম্ভকর্ণ। বাতিশপুত্র অর্থাৎ ভাতৃপুত্র বাসব বিজয়ী, তিনি নিজেকেই বলছে যে আমি এই বাসবকে বিজয়ী করেছি, তোমার বাতুষপুত্র বাসব বিজয়ী। নিজ গ্রহ পথ মানে নিজের পথ, তাপ মানে পিতৃবোধ দেখাও তস করে মানে চোরকে, তুমি নিজের পথ চোরকে দেখিয়ে দিলে। চন্ডালে বসাও আনি রাজার আলোয়ে, মানে চোরকে, চোরকে বসাও তুমি রাজার আলোয়, মানে চোরকে তুমি বসাচ্ছ উচ্চ মহলে। তাহলে দেখো, তাছাড়া যেখানে আছে রাবণের বাতা, মানে আমরা ব্যাখ্যাটা একটু দেখো, তাছাড়া যেখানে আছে রাবণের বাতা মানে ভাই কুম্ভকর্ণ, যে কিনা শূলপাণি বা মহাদেবের মতো, আর সেখানে তার ভাইয়ের পুত্র স্বয়ং মেঘনাদ দেবতাদের রাজা ইন্দ্রকে জয় করেছে। মেঘনাদের মনে প্রশ্ন জাগে, এত কিছুর পরেও শত্রুকে পথ চিনিয়ে নিজের গৃহে নিয়ে এলো, চোরকে প্রশ্রয় দিল, চন্ডালের মতো নিম্ন শ্রেণীর কাউকে রাজকক্ষে স্থান দিলে। দেখো এখানে চাচা এবং ভাতিজার মধ্যে কিন্তু কি হচ্ছে ভাইয়া? কথোপকথন হচ্ছে। সে এই কথোপকথনেই মানে এখানের গল্পটা হয়েছে এইরকম করে। মূল কথাটা কি বুঝতে পেরেছো? মূল কথা আমি আবারও বলে দিচ্ছি যে বিভীষণের প্রতি মেঘনাদ মানে চাচার প্রতি ভাতিজার যে কথোপকথন হয়। রাবণ অন্যায় মানে একটা নারীকে, সীতাকে অপহরণ করে, অপহরণ করার ফলে মানে রাবণের সন্তান হচ্ছে মেঘনাদ, তাহলে তো বাবার পক্ষ অবশ্যই নেবে। আর নিজের ভাই বিভীষণ হয়েও, মানে নিজের ভাই বিভীষণ রামের ভাই হয়েও তিনি রামের পক্ষ নিচ্ছে না, তিনি মানে রাম এবং হচ্ছে লক্ষণের পক্ষ নিচ্ছে। কারণ বিভীষণের মতে বলছে যে আমি অন্যায় করলে আমি তার পক্ষ নেই না, কারণ তার ভাই একজন নারী অপহরণকারী, তার ভাই একজন মহাপাপী, সেই জন্য আমি তার পক্ষ নেব না, আমি রাম লাবণের পক্ষে, অর্থাৎ যেখানে সত্য আছে সেখানে আমি যাব, এটা বোঝাচ্ছে। এটাই দুইজনের মধ্যে কথোপকথন হয়। পরবর্তীতে কি? তো পরবর্তীতে এই বিভীষণ এবং মেঘনাদের মধ্যে যে কথোপকথন হয়, বিভীষণ মানে মেঘনাদ যেগুলো কথাগুলো কয়, এই কথাগুলো মানে সত্যি কথা আর কি। আর এইগুলো কথা নিজের কথাই, মানে মানুষকে দেখো না, আমি যদি তোমাকে কথা দিয়ে গালিগালাজ দেই, তুমি কি আমার মুখ আটকাতে পারবে না, কিন্তু আমি যদি মার দিতে চাই, মার কিন্তু তুমি আটকাতে পারবে, কথা কিন্তু আটকাতে পারবে না। ঠিক তেমনি ভাবে সেই কথাগুলো মেঘনাদ তার চাচাকে বলতিছে, মানে সুন্দর ভাষায়, গালিগালাজ বা তিরস্কার করতেছে, কিন্তু সুন্দর ভাষায় আর কি। দেখো বলছে কিন্তু, তারপর আবার বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, মানে আমি তোমাকে তিরস্কার, গঞ্জি মানে হচ্ছে তিরস্কার, নাহি তোমাকে তিরস্কার করছি না, গুরুজন তুমি, মানে বলতেছে তোমাকে আমি তিরস্কার করছি না, তুমি গুরুজন পিতৃতুল্য, মানে তুমি বাবার মতো। সারদার মানে ছাড়ো, দ্বার মানে দরজা, মানে এই দরজাটা ছাড়ো, দরজাটা ছাড়ো, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজের সমন ভবনে। তুমি মানে যখন আমি এই ঘরে দেবতা মানে কি করছিলাম, প্রার্থনা করছিলাম, দরজার সামনেই বিভীষণ এবং লক্ষণ এসে উপস্থিত আছে, আমি দরজাটা খুলে বললাম যে দরজাটা শুধু ছাড়ো, আমি অস্ত্র টস্ত্র নিয়ে এসে যুদ্ধ করব, যুদ্ধ করে আমি ওকে একবারে সমন ভবনে পাঠিয়ে দেব, মানে একবারে উপরে পাঠিয়ে দেব। এই জন্য কিন্তু তিনি ওই যে মানে দরজা ছাড়ছে না, মানে এইগুলো নিয়েই কথা চলছে আর কি, যে পাঠাইব রামানুজের সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি বঞ্জীব আহবে, আহবে মানে যুদ্ধে আর কি, আহবে মানে ভাইয়া কি, আহবে মানে হচ্ছে যুদ্ধে, যে আজকে এই যুদ্ধের মাধ্যমে তাদের শেষ করে দিব।
এই যুদ্ধের মাধ্যমে কি করবো ভাইয়া? এই যুদ্ধের মাধ্যমে শেষ করে দিব। আচ্ছা, তাহলে আমরা একটু ব্যাখ্যা দেখি। কিন্তু যাই হোক, গুরুজনের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ, কারণ বিভীষণ পিতৃতুল্য, কারণ পিতৃ মানে চাচা, পিতৃতুল্যই। মেঘনাদ অস্ত্রাগারে গিয়ে যুদ্ধের সাজ গ্রহণ করে আসবে বলে তাকে মানে দ্বার ছাড়তে অনুরোধ জানায়, কারণ সে লক্ষণকে উপযুক্ত শাস্তি দিতে চায়, তার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করে লঙ্কার সমস্ত কলঙ্ক কালিমা মুছে দিতে চায়। একটু জানাও, এতক্ষণ যে বললাম বকবক করছি, জানাও বুঝতে, যারা যুক্ত আছেন সবাই বলেন যে বুঝতে পারছেন কিনা। না আমি আরেকটু আস্তে আস্তে বলবো। এত সময় যে কথোপকথন গুলো হলো, এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে একটু দ্রুত একটু জানান তো ভাইয়ারা, যে ক্লিয়ার, বুঝতে অসুবিধা হলো? এত সময় যে আমরা যতটুকু আলোচনা করলাম এর মাঝে কোনো বুঝতে অসুবিধা হলো? দ্রুত একটু বলেন যে ক্লিয়ার কি না, না বুঝতে অসুবিধা? আরেকবার আমরা বলবো। এর বিষয় আরেকটা মজার বিষয় কি, তোমাদের এই ব্যাখ্যা সহকারে আমি আবার কবিতার যে লাইনগুলো আছে এই লাইনগুলোর আবার সুন্দর নিজের ভাষায় একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এই স্লাইডেই আছে, স্লাইডটা তোমাদের দিয়ে দিব। এই ব্যাখ্যা তো পড়াচ্ছি আমি, এরপরেও আবার সুন্দর ভাষায় বই যে ভাষায়, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, মানে এতক্ষণে অরিন্দম মেঘনাদ দুঃখ বারাকান্ত মন নিয়ে বলিল, মানে এরকম করে সুন্দর ভাষায় বলে দিয়েছি। তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো আমরা পরবর্তীতে যাচ্ছি। তখন এই এতগুলো কথা বলার পরে তখন আবার কি বললো? বিভীষণ উত্তর দিল। উত্তরিল বিভীষণ, মানে বিভীষণ উত্তর দিল বৃথায় এ সাধনা, বলছে এ চেষ্টা ব্যর্থ বাবা। বৃথায় সাধনা দিমান, এই দিমান শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। বলছে এ সাধনা তোমার হচ্ছে জ্ঞানী। এই দিমান কাকে বোঝানো হয়েছে? এই দিমান শব্দের অর্থ মেঘনাদকে বোঝানো হয়েছে। বলছে উত্তরিলা বিভীষণ বৃথায় সাধনা দিমান রাঘব দাস আমি। রাঘব দাস বলতে কি বোঝানো হয়েছে? রাঘব দাস মানে রামের ভক্ত আমি, মানে রামের ভক্ত আমি। বলছে রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করে, কারণ আমি তো রাম লক্ষণের সাথে হাত মিলিয়েছি। কি করে? আমি তো তাদের কাছে ঘুষ নিয়েছি, মনে করো, তাদের আমি কিভাবে বিপক্ষে কাজ করি। রক্ষিতে অনুরোধ, তোমার এই অনুরোধ আমি কিভাবে রাখি। উত্তরিলা কাতরে বিভীষণ, মানে এই সময় উত্তরিলা মানে মনে রাখো, দেখো রাবণ, এই রাবণের ছেলে যে মেঘনাদ, এই মেঘনাদ, সেই জন্য তার অপর নাম রাবণের ছেলে রাবণী। তাহলে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে? রাবণী বলতে কিন্তু মেঘনাদকেই বোঝানো হয়েছে। তখন উত্তরিলা কাতরে রাবণী, তখন মানে কান্নার মতো কণ্ঠ আর কি রাবণ মেঘনাদ উত্তর দিল, হে পিতৃব্য, হে চাচা, হে পিতব্য, তব মানে তব বাক্য ইচ্ছি মরিবারে, তোমার এই কথা শুনে মরিবার ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কিভাবে? মানে তুমি রাঘবের দাস, কেমনে ও মুখে আনলে এই কথা, তাত কহতা দাসরে, তুমি রাঘবের দাস হয়েছো, এই কথা কেমনে মুখে আনলে? আবার তো বলছো সামনে, এই কথা রাঘবের দাস তুমি কেমনে হলে? তোমার কথা শুনে তো আমাকে কি করতে ইচ্ছে করছে? মরে যেতে ইচ্ছে করছে। তাহলে ব্যাখ্যা দেখো, মেঘনাদের কথা ও অনুরোধ শুনে বিভীষণ উত্তর দিল, তোমার এসব চেষ্টা বৃথা, তোমার সাধনা ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। কারণ মেঘনাদের অনুরোধ রক্ষা করতে গিয়ে বিভীষণ লক্ষণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না। তখন রাবণের পুত্র মেঘনাদ কাতর সুরে বলল, হে পিতৃব্য, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। রঘুবংশের শ্রেষ্ঠ যে সন্তান, তুমি তার দাস, এ কথা তুমি মুখে আনলে কি করে? এ কথা তুমি কি ভাইয়া মুখে আনলে কি করে? তারপরে এখন আবার দেখো মেঘনাদ বলতেছে, কি বলতেছে ভাইয়া? এখানে হচ্ছে মেঘনাদ বলছে, স্থাপিলা বিদুরে বিদু স্থানুর ললাটে, পরি কি বুতলে শশী যান গড়াগড়ি দুলায়, হে রক্ষরতী,
বলিলে কেমনে কে তুমি জনম তম তোমার মহাকুলে। বলছে স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে পরি কি বুতলে শশী যান গড়াগড়ি ধুলায়। বলছে সৃষ্টিকর্তা আকাশ বা চাঁদকে আকাশে স্থাপন করেছে, সেই চাঁদ কি মাটিতে কোনোদিন গড়াগড়ি খায়? কোনোদিন কিন্তু গড়াগড়ি খায় না। সে কি ধুলায় গড়াগড়ি খাবে? হে মানে রক্ষরথী, এই রক্ষরথী বলতে কাকে বোঝানো হয়েছে? বিভীষণকে বোঝানো হয়েছে। বিভীষণ, রক্ষরথী কে ভাইয়া? বিভীষণ। প্রশ্ন আসে কিন্তু রক্ষরথী কে? বিভীষণ। বলিলে কেমনে কে তুমি, কিভাবে তুমি ভুলে গেলে? কে তুমি, তোমার কত উচ্চ বংশে জন্ম। তাহলে বলছে বিধাতা চাঁদকে আকাশে নিশ্চল করে স্থাপন করেছেন, তাই বলে চাঁদ কি দুলাই গড়াগড়ি যায় বা খায়? তাহলে তুমি কি করে এমন হলে? তুমি রক্ষকুলের বীর হয়ে কি করে নিজের পরিচয় ভুলে গেলে? তুমি কি ভাবতে পারো না কোন মহাকুলে তোমার জন্ম? কোন মহাকুলে তোমার জন্ম? তখন কে বা সে অদম রাম, পরবর্তীতে আবার মেঘনাদ বলছে, মেঘনাদ পরবর্তীতে আবার বলছে কে যে কে বা সে অদম রাম, কে বা সে কি ভাইয়া? কে বা সে অদম রাম, কে বা সে অদম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। যায় কি সে কবু কবু পঙ্কিল সলিলে সৌবালদের দাম। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্বাসে শিগালে মিত্র ভাবে অজ্ঞ দাস বিজ্ঞ তুমি। বলছে তারপরে মেঘনাদ বলতেছে আমি কিছুই জানি না, বিজ্ঞ তুমি, তুমি সবই জানো, অবেদিত নয় কিছু তোমার, মানে কোনো কিছুই অজানা নয়। বলছে কে বা সে অদম রাম, বা এই অদম মানে কে বা সে এই অদম রাম, মানে তার কি আছে? স্বচ্ছ সরোবরে পরিষ্কার পানিতে করে কেলি রাজহংস, রাজহংস মানে রাজহাঁস, স্বচ্ছ পানিতে খেলা করে, সে কোনোদিন গোলা পানিতে আসে না। পঙ্কজ সলিলে শৈবালদের দাম, পদ্ম ফুল পরিষ্কার পানিতে বা সমুদ্রে জন্মে, সে কিন্তু পুকুরে জন্মে না। কি করে তুমি তার এই কথা ভুলে গেলে? তুমি কিভাবে তার এই বিজ্ঞ তুমি, তুমি সবই জানো, আমি কিছুই জানি না, কি করে তুমি এই কথা, মানে তোমার কোনো কিছুই অজানা নয়। বলছে আর কে সে অদম রাম, তা কি তুমি জানো না? রাজহংস কি কখনো কাদা ময়লা গোলা জলে যায়? সাঁতার কাটে? কাটে না। সে তো স্বচ্ছ জলে সরোবরে জলকেলি করে বেড়ায়, সে তো বদ্ধ জলাশয়ে গোড়াগড়ি করে না। পরশুরাজ মানে পশুরাজ সিংহ কি কখনো দেখেছো শিয়ালের সাথে সখ্য বা বন্ধুত্ব গড়ে তোলে? কিংবা সম্মানে তার কাছে মাথা নত করতে দেখোনি? আমি জ্ঞানহীন মূর্খ, তুমি আজ্ঞাবহ, তোমার সবকিছুই জানা, কিন্তু তুমি তো সর্বজ্ঞানের মহাজ্ঞানী গুণী, তোমার তো কিছুই অজানা নয়, তোমার তো কিছুই অজানা নয়। তাহলে দেখো কথার দ্বারা কিন্তু কি করছে ভাইয়া? কথার দ্বারা কিন্তু বিভীষণ তার চাচাকে মার দিচ্ছে। কথাই মানুষকে বলে না, কথাই মার কথাই কাট, মানুষ এখন কথা বিক্রি করেই খায়, এইরকম মতো। তারপরে দেখো, তারপরে আবার এইখানে বলছে যে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, যে ছোট মনের মানুষ হচ্ছে লক্ষণ, নহিলে অস্ত্রহীন যদি কি ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যদি কি সে সম্মদরে সংগ্রামে কহ মহারথী। এ কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্গাপুরে শুনি না হাসিবে এ কথা। সারপথ আসিব ফিরিয়া এখুনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমুত্রী। এই যে সৌমুত্রী মানে সুমিত্রার পুত্র, সুমিত্রার পুত্র বলা হচ্ছে লক্ষণকে। এই লক্ষণকে বলা হয় কি ভাইয়া? লক্ষণকে বলা হয় সৌমিত্রী, সৌমুত্রী, যেমন হচ্ছে সৌমুত্রী, যেমন হচ্ছে রাবণের পুত্রকে বলা হয় হচ্ছে রাবণী, সেই জন্য এই সুমিত্রার পুত্র সৌমুত্রী বলা হয়। এখানে বলতেছে যে এত ছোট মনের মানুষ, ছোট মনের মানুষ কিভাবে একটা নিরস্ত্র মানুষকে যুদ্ধে আহ্বান করতে পারে? এটা কোন কোথায় আছে বা কোন পবিত্র গ্রন্থে আছে? কোনো গ্রন্থেই তো নেই, এই গ্রন্থগুলোতে কোনো গ্রন্থতেই নেই। তাহলে কিভাবে বলতে পারি যে এই তুমি এইভাবে মানুষের সাথে কি করতে পারো? মহারথী প্রথা, এটা তো কোনো প্রথাতেই বা কোনো ধর্মগ্রন্থেই নেই। তাহলে দেখো ব্যাখ্যা দেখো, ছোট মনের মানে ছোট মনের হীন মানসিকতা সম্পন্ন লক্ষণ, তা না হলে সে কিভাবে
আমাকে অস্ত্রহীন অবস্থায় যুদ্ধ করতে বলে। হে মহারথী, তুমিই বলো, নিরস্ত্রের সাথে যুদ্ধ করা কি কোনো বীরের আচরণ? এমন কথা শুনে একজন শিশু খুঁজে পাওয়া যাবে না যে হাসবে না। লঙ্কাপুর যারা যায় না, বলছে লঙ্কাপুর যারা না হাসবে, তাই আমাকে যেতে দাও, আমি এখনই ফিরে আসব আর লক্ষণকে শায়েস্তা করে ছাড়বো বা উপরে পাঠিয়ে দিব। উপরে কি করে দিব ভাইয়া? উপরে পাঠিয়ে দিব। তারপরে আবার দেখো যে দেবদত্ত নর নরে সচক্ষে দেখেছ লক্ষ শ্রেষ্ঠ, পরাগম দাসের কি দেখি ডরিব, এ দাস হেন দুর্বল মানবে। ব্যাখ্যা পরে দেখো, হে বীর, মানে দেবদত্তদের সাথে আমার যুদ্ধ তো তুমি সচক্ষে দেখেছো, সেখানে আমার পরাক্রম বা বীরত্ব তুমি জানো, তাহলে আমি কি দেখে ওই রাম লক্ষণেরকে আমি ভয় পাবো? তাহলে এই দুর্বল মানবকে, লক্ষণকে দেখে আমি কি ভয় পাবো বলো? এটাই তিনি তাদেরকে কি করেছে ভাইয়া? এটাই হচ্ছে বুঝিয়েছে। তাহলে এখান থেকে আমরা যতটুকু জানতে পারি, তাহলে এখান থেকে এই রক্ষপুরীতে, তাহলে আমরা এখান থেকে যতটুকু পড়ালাম, এখানে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলো কিনা আমাকে জানাও। যে আমি কিন্তু সুন্দর করে ব্যাখ্যা সহকারে দিয়ে দিচ্ছি, যে তোমরা সুন্দর করে একটু বলো। বলো একটু দ্রুত, একটু জানাও যে বুঝতে কোনো অসুবিধা হলো কিনা আমাকে একটু জানাও। দেখো আমরা বললাম, তারপরে দেখো বলছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে পশিল দম্বি। নিকুম্বিলা যজ্ঞাগারে, এখানে প্রশ্ন আসে, নিকুম্বিলা একটা কি ভাইয়া? যজ্ঞাগার। প্রগলবে পশিল দম্বি, আজ্ঞা করো দাসের শাস্তি নরাদমে। তব নব জন্মপুরে তাত, মানে পিতা পদার্পণ করে বনবাসে। হে বিধাতা, নন্দন কাননে ভূমে দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস, কহতাৎ সহিব কেমনে হেন অপমান আমি। বাচ্চিপুত্র তব তুমিও হে রক্ষমণি, সহিছ কেমনে। বলছে এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে কিভাবে প্রবেশ করলো এই মানে পাপী। আজ্ঞা করো দাসে, তুমি আমি শাস্তি নরাদমে, তুমি যদি জাস্ট আদেশ করো, আমি তাকে শাস্তি অবশ্যই দিব। তব জন্মপুরে তাত, বলছে এই জন্মে পিতৃ পদার্পণ করে, এই জন্মে কিভাবে সে প্রবেশ করে বনবাসে। হে বিধাত, মানে হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস। একটু দেখো, বললো নিকুম্বিলা যজ্ঞাগারে নির্ভীক চিত্তে সে অহংকার লক্ষণ করেছে, তুমি আমাকে অনুমতি করো সেই নরাদমকে উপযুক্ত শাস্তি দান করি। হে প্রভু, এই শ্রীমতী মনোরম বাগানে ফুল করে মানে ভুল করে কেন এই দুরাচার দানবকে নিয়ে এলে? এ কি অপূর্ব সুন্দর বিকশিত ফুলের মধ্যে কীটের মতো নয়? বলো কি করে তা আমি মেনে নিব? তোমারই ভাইয়ের পুত্র হয়ে কি করে সহ্য করিব আমি এই অপমান? আর রক্ষকুলের বীর হয়ে তুমিও তা কিভাবে সহ্য করছো? তাহলে এখানে কি করছে ভাইয়া? এখানে বিভীষণ মানে মেঘনাদ বিভীষণকে কঠিন ভাবে বলছে যে তুমি এত অপমান কিভাবে সহ্য করছো? তোমার কি এই মানে তুমি এত রক্ষমণি, তুমি এই রক্ষকুলের বীর হয়ে তুমি কিভাবে এত সহ্য করছো? মানে তাহলে তাকে কথার দ্বারা কিন্তু সবকিছু করে দিচ্ছে। এখন পরবর্তীতে আবার মেঘনাদ বলতেছে যে মন্ত মহামন্ত বলে যথা নতশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি। মানে এই পর্যন্ত আবার বলতেছে মহামন্ত বলে যথা নমস্বীর ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি, রাবণ অনুজ লঙ্কি রাবণ আত্মজে। নহি দোষী আমি বৎস, বৃথা বৎস মোরে তুমি, নিজ কর্মদোষে হায় মজাইলা একনং লঙ্কা, রাজা মজিলা আপনি। এখানে বলতেছে আবার বিভীষণ তখন বলতেছে যে বৃথা এ সাধনা দিমান, বা বলছে এইরকম যে উত্তরিলা রথি, বলছে তখন উত্তর দিল বিভীষণ রাবণ অনুজ, রাবণের ছোট ভাই লক্ষ্মী রাবণ আত্মজে, মানে মেঘনাথকে উত্তর দিল নহি দোষী আমি কোনো দোষী নই।
বৎস মানে বলছে ভাতিজা, বৃথা বৎস মোরে তুমি, মানে তুমি শুধু শুধু বৎস করছো। নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনং লঙ্কা রাজা মজিলা আপনি, মানে নিজের দোষে এই লঙ্কাপুরীকে মানে কি করেছে, নষ্ট বা বৎস করে দিয়েছে। তো এখানেই বলছে যে নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনং লঙ্কা রাজা মজিলা আপনি। এখানে আমরা জানি মহামন্ত্র বলে ফনা তোলা সাপ যেমন মাথা নত করে, তুমিও তাহলে তেমনি করে মাথা নত করছো। মানে তখন মলিন মুখে রথী বিভীষণ উত্তর দিল, এসবের জন্য আমি দায়ী নই, আমাকে অযথাই দোষারোপ করছো বাসা, বৃথাই তুমি আমাকে তিরস্কার করছো, তোমার নিজের কর্মদোষেই তুমি আজ এমন বিপদগ্রস্ত, তোমার এই অবস্থান তুমি মানে তোমার এই অবস্থানের জন্য তুমি নিজেই দায়ী। পরবর্তীতে বিরত সতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এ, কাল সলিলে রাঘবের পরাদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, তেই আমি পরদেশে কে চাই মজিতে। পরবর্তীতে বলছে যে মনে রেখো, মানে পরবর্তীতে বলছে মনে রেখো দেবতারা সদা পাপ থেকে দূরে থাকেন, লঙ্কাপুরী এখন পাপে পূর্ণ, জন জন যায় পৃথিবীর মতো ডুবতে বসেছে লঙ্কাপুরী, তাই আমি রঘুবংশের রামচন্দ্রের পদাতলে আশ্রয় নিয়েছি, তাছাড়া অন্যের দোষ মাথায় নিয়ে কে বিপদে পড়তে চায়। এখানে বোঝাতে চাচ্ছে যত পাপটাপই হোক আমি সেগুলো মাথায় নিচ্ছি না, কারণ অন্যর দোষ আমি নিজের মাথায় নেব না, এটা বিভীষণ মেঘনাদকে বোঝাচ্ছে। তাহলে এখন যেহেতু উপস্থিতি তোমরা কমে এসেছো, তাহলে আমরা এরপরে পরবর্তীতে আলোচনা করে দিব। আর এই যে দেখো আর অল্প কিছু লাইন ছিল, তারপরে দেখো আমি নিজ ভাষায় এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে সহজ লাইন। এতক্ষণে মেঘনাদ কষ্ট ভরা মন নিয়ে বললেন, জানি না কেমন করে লক্ষণ রক্ষনগরীতে প্রবেশ করলো, মানে সাধু মানে সুন্দর করে এখানে আমরা সাজিয়ে দিয়েছি। যেহেতু আজকে মানে তারপর এখানে সাজিয়ে দিয়েছি মানে সুন্দর করে, তো সবাই আজকে তাহলে আমরা আপাতত এখানেই রেখে দিচ্ছি। আমাদের অলরেডি সেকেন্ড টাইম ব্যাচ চালু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চাও আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে 01939497902 হোয়াটসঅ্যাপে নক দিবা, বিস্তারিত জানতে পারবা। তাহলে আজকে আমরা আপাতত এখানেই রেখে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর করে পড়ো, আগামীকাল কিন্তু পরীক্ষা হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে 1 মিনিটের মধ্যে দ্রুত একটু প্রশ্ন করে ফেলো, দ্রুত একটু, যদি কোনো প্রশ্ন থেকে থাকে দ্রুত প্রশ্ন করো। আজকে আমরা এখানেই রাখছি। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, হচ্ছে ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।